প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা। চোখে আর স্বপ্নের নেই নীলমদ্য, কাঠফাটা রোদ শাঁকে চামড়া। চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়ি ও কাস্তে। তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। সুপ্রিয় দর্শক, কাঠফাটা রোদ শাঁকে চামড়া আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলা ভিশনের আজকের বিশেষ আয়োজন। আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ এই অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নূর কুতুব আলম মান্নান, সভাপতি, জাতীয় শ্রমিক লীগ ও বীর মুক্তিযোদ্ধা। এবং আমাদের মাঝে অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন জলি তালুকদার, সহসভাপতি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আপনাদের দুজনকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা ভিশনের আজকের এই আয়োজনে উপস্থিত হবার জন্য। ধন্যবাদ আপনাকেও। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের যে নাম কাঠফাটা রোদ শাঁকে চামড়া, ঠিক এই মুহূর্তে এই নামটা কিন্তু অনেক বেশি প্রযোজ্য। এই মুহূর্তে আমাদের শ্রমিক শ্রেণী যারা রিক্সা চালাচ্ছে, মাটি কাটার কাজ করছে রাস্তায়, তাদের সাথে যে এই গরমে রোদ্রে পুড়ে তারা কাজ করছেন এবং তাদের ঘামে শ্রমে আমরা বেঁচে আছি, টিকে আছি, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এই আয়োজনের পক্ষ থেকে। এবং স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাইছি যে এই যে আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়েই কিন্তু এই দিবসের অর্জিত সকল সফলতা, এবং এই আত্মত্যাগের যে পেছনে একটা করুণ কাহিনী আছে, যদিও আমরা জানি, তারপরেও নতুন প্রজন্মের জন্য যদি আবার একটু বলতেন। পয়লা মের যে দিবসটা আমরা উদযাপন করছি, এটা দীর্ঘ সূত্রিতা, দীর্ঘ সময় ধরে এটা একটা আন্দোলন সংগ্রামের ফসল। এটা আসলে তো আমরা কয়েকটা যুগ পার হয়ে এসেছি। এর আগে এই ঘটনা ঘটার আগে 1886 সালের ঘটনা ঘটার আগে অনেক চড়াই উত্তরে আমাদের পার হতে হয়েছে, শ্রমিকদের পার হতে হয়েছে। একটা সময় ছিল যখন শ্রমিকরা 24টি ঘন্টা কাজ করতে বাধ্য করতো তারা মালিক পক্ষ। তারপর একটা সময় গেছে যখন কাজ শেষ না হওয়া পর্যন্ত কাজ করতে হতো, অমানবিক একটা বিষয় ছিল। এই সমস্ত শোষণের বিরুদ্ধে শ্রমিকরা যখন ঘুরে দাঁড়ালো তাদের অধিকার আদায়ের জন্য, তখনই শুরু হলো মালিক বনাম শ্রমিক এই আন্দোলনের সূত্রপাত শুরু হলো। আর এর চূড়ান্ত রূপ লাভ করলো 1886 খ্রিস্টাব্দের পহেলা মেতে। এই পহেলা মেতে যে যুদ্ধ, একদিকে মালিক পক্ষের সরকার আর একদিকে শ্রমিক একক, অধিকার আদায়ের যে সংগ্রাম, এই সংগ্রামকে উদ্বেলিত করেছে সারা পৃথিবীকে, উজ্জীবিত করেছে সারা পৃথিবীর শ্রমিক সমাজকে। সেই দিন থেকে শ্রমিক সমাজে ধীরে ধীরে গড়ে ওঠা সংগ্রামের যে পথ চলা, সেই দিনই সেটা পরিসমাপ্তি ঘটেছে এবং তারা স্বীকৃতি লাভে সক্ষম হয়েছে। আজকে সেই দিবসটা প্রায় 1886 সাল থেকে আজকে 140 বছর ধরে আমরা উদযাপন করে যাচ্ছি। এটা আমি বলবো জয়তু সেই দিনের শ্রমিক নেতৃবৃন্দ। অবশ্যই সেই সময়েই তারা সাহসের পরিচয় দিয়েছেন বলেই সেই রাস্তায় সাহস শুধু না, এই যে বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী হয়ে এই যে 11 জনকে তারা ফাঁসি দিয়ে কাজটা ঝুলানোর পরও এই যে দমে যায়নি, অর্থাৎ শ্রমিক সমাজে দমে না গেলে কি হয় আমাদেরকে মনে রাখতে হবে। শিক্ষা যেমন মেরুদণ্ড, শ্রমিক কিন্তু মানদণ্ড। একটা জাতিকে মানে উঠতে হলে আমাকে অর্থনৈতিক অগ্রগতিতে যেতেই হবে, আর যেতে হলে সেখানে ভূমিকা হচ্ছে শ্রমিকের। ইকোনমিক্সে এতে যদি চলে যায়, আমার একটা প্রতিষ্ঠান তৈরি করতে হলে 4টা উপাদান লাগে। দেয়ার আর 4 এলিমেন্টস: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। এইখানে জমির পরেই যার প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে শ্রমিক। শ্রমিক না হলে চাকা চলবে না। আমি পুঁজি ঘরে ফেলে রাখতে পারি, কিন্তু এই পুঁজিকে যদি আমি কাজে লাগাতে চাই তাহলে অবশ্যই সেখানে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠান থাকলে তার পূর্ব শর্ত হচ্ছে শ্রমিক থাকতে হবে।
আমরা আপনার কাছে আসি যে এই যে এত বছরের যে একটা শোষণের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল, এত বছরের চেষ্টায় আজ 2024 সাল, এই শোষণের বিরুদ্ধে আসলে দাঁড়িয়ে শ্রমিকরা এই মুহূর্তে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে আপনি মনে করেন? প্রথমত সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে মে দিবসের তাৎপর্য। বাংলাদেশের প্রেক্ষাপটে এসে দেখি যে আমরা কি শ্রমিকরা 8 ঘন্টা কাজ করতে পারছে, বা 8 ঘন্টা কাজ করে কি একটা শ্রমিকের পুষছে? না। আমাদের শ্রম আইনে, এখানে মান্নান ভাই আছেন, আমাদের শ্রম আইনে এখন পর্যন্ত 9 ঘন্টার কথা উল্লেখ আছে। তাহলে এই যে 138 বছর আগে 8 ঘন্টার কাজের দাবিতে যে আন্দোলন করেছিল, আজকে আপনি গার্মেন্টস শ্রমিকদের যে কারোর কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে 8 ঘন্টা কাজ করলে আপনি পোষে কিনা, সে বলবেন না, আমার ওভার টাইম করতে হবে, আমার ওভার টাইম না করলে আমি যে মজুরি পাই সেই মজুরি দিয়ে আমার যে সংসার, সেই সংসার চলে না। তো সেই জায়গায় আমরা দেখলাম যে এই 138 বছর আগে আমেরিকাতে শ্রমিকদের যে পরিস্থিতি ছিল, আজকে আমাদের দেশে শ্রমিকদের পরিস্থিতি কোনো রকম চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি। কেন পরিবর্তন হয় নাই? আজকে গার্মেন্টস এলাকাগুলোতে যান, আপনি একটা চমৎকার কবিতা দিয়ে শুরু করেছেন, আপনি দেখেন কাঠপাটা, মানে এই যে রোদ, এই তীব্র রোদের মধ্যে শ্রমিকরা কিভাবে তাদের জীবিকার জন্য লড়াইটা করছে। সেটা হচ্ছে ইট ভাঙ্গা শ্রমিক থেকে শুরু করে, রিক্সা শ্রমিক থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক পর্যন্ত। এবং সেই ক্ষেত্রে তারা মজুরি কী পাচ্ছে? কিছু সেক্টরের মজুরি নির্ধারণ করা আছে, অধিকাংশ সেক্টরের মজুরি কিন্তু নির্ধারণ করা হয় নাই। এবং যে সব জায়গায় আন্দোলন হচ্ছে, আন্দোলন ছাড়া এই পুরা শ্রমিক শ্রেণী পৃথিবীর ইতিহাসে যদি দেখেন, 1 পয়সা বা কোনো অধিকার তারা আদায় করতে পারে নাই। এবং এই আন্দোলনের ফলে কিছুটা আদায় হয়েছে। এবং গার্মেন্টস শ্রমিক, আমি নিজে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত, আমরা 25,000 টাকা দাবি করেছিলাম, 12,500 টাকা এখন মজুরি দিচ্ছে। আমি যদি এখন জিজ্ঞেস করি 12,500 টাকায় 4 জনের একটা পরিবার কোনো রকম সংসার চালাইতে পারে কিনা, পারে না। কিন্তু ফলে হচ্ছে শ্রমিকের এই 8 ঘন্টা যে শ্রমের যে দাবি, এটা কিন্তু একেবারেই স্বপ্নের বাইরে থেকে যাচ্ছে। এবং আমাদের জ্যাকার শ্রমিকরা যেমন 3টা শিফট চাচ্ছে, কারণ তাদেরকে প্রচুর হচ্ছে খাটায় নেওয়া হচ্ছে, সোয়েটার শ্রমিকরা আর কি। সেখানে হচ্ছে 8 ঘন্টা যদি সে কাজ করতে পারে, 3টা শিফট হলে 8 ঘন্টা করে পড়ে, তাইলে সে বেঁচে যায়। কিন্তু সে কোনোভাবেই হচ্ছে আমাদের শ্রমিকদের জন্য এই যে 138 বছর আগে যে মূল জায়গাটা ছিল 8 ঘন্টা কাজের দাবি, কারণ একটা মানুষের বাঁচতে হলে, অন্য কোনো কিছু চিন্তা করতে হলে, কোনো রকম স্বাভাবিক জীবনযাপন করতে হলে এই জায়গাটা দরকার। সেখানে মজুরি না পাইলে সে এই জায়গাটা করতে পারছে না। ফলে 138 বছর পরে আইসাও যদি আমি দেখেন, আমরা এইবার মজুরি আন্দোলনেও 4 জন শ্রমিক হত্যা হলো। হত্যা বলবো কারণ হচ্ছে 3 জন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, পুলিশের গুলিতে মারা গিয়েছে। আমরা দাবি করেছিলাম যে সেই হত্যাকাণ্ডের বিচার করো, সেই পুলিশদেরকে তোমরা সাসপেন্ড করো এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসো। তো এই যে একটা পরিস্থিতি বাংলাদেশে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বলবো না যে 1886 সালে যে আন্দোলন হয়েছিল সেটার ফলাফলস্বরূপ বাংলাদেশের শ্রমিকদের অবস্থার খুব বেশি পরিবর্তন হয়েছে। ইংরেজিতে একটা কথা আছে, ইকোনমিক্স একটা কথা আছে, ওয়ান্টস আর আনলিমিটেড। আমরা যতই আমাদের চাহিদা আছে, প্রত্যেকের চাহিদা আনলিমিটেড চাহিদা আছে, থাকাই স্বাভাবিক। তা নাহলে তো এটা থিওরিতে আসতো না যে ওয়ান্টস আর আনলিমিটেড। এটা ইকোনমিক্সের কথা, আমার কথা না। চাহিদাগুলো সব পূরণ করা যাবে না। আমরা যখন ছোটবেলায় হাঁটতাম, চাঁদের দিকে তাকিয়ে হাঁটতাম, তখন দেখতাম চাঁদ আমার সাথে সাথে হাঁটছে। ইট ডাজ নট মিন চাঁদ আমার সাথে সাথে হাঁটছে। এই যে জাট গুণ যেটাকে বলে, সেইটাই এই প্রক্রিয়া কাজ করছে। ফলে এথেটিক্যালি নিজেকে ভাবতে হবে, রাষ্ট্রের অবস্থাটাকে ভাবতে হবে। স্যার, আমাদের একটু বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমরা আবারও আলোচনা ফিরে আসবো। ঠিক আছে। প্রিয় দর্শক, কাঠফাটা রোদ সেঁকেছি আমরা বাংলাভিশনের আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। বাংলাভিশনের সাথেই থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম কাঠফাটা রোদ সেঁকেছি আমরা বাংলাভিশনের আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনে। স্যার, আমরা
বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে চাঁদের সাথে আমরা হাঁটছি, এটা ভাবতাম ছোটবেলা থেকে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু আমরা মানুষরা চাঁদে চলে গিয়েছি। সুতরাং আমরা বিশ্বাস রাখি, যেটা আপনি বলছিলেন যে আমাদের চাওয়াটা এক সময় পূরণ হবে। অবশ্যই আমরা আবারও আপনার কাছে আসব। একটু আপনার কাছে জানতে চাইছি যে আমাদের বাংলাদেশের যে অর্থনীতি, সেখানে একটা বিরাট বড় ভূমিকা রাখছে কিন্তু গার্মেন্টস শ্রমিকরা। এবং গার্মেন্টস শ্রমিক বলতেই আমরা কিন্তু বুঝি নারী, কিন্তু আমরা এখনো জানি যে অনেক ক্ষেত্রে এই নারী শ্রমিকরা পুরুষদের তুলনায় কম মজুরি পাচ্ছে, এবং সেটা নিয়েও কিন্তু আমরা অনেক বেশি কাজ করছি, স্যাররা কাজ করছেন। তো সফলতা কতটুকু আর কতটুকু দূরে আছে? প্রথমত হচ্ছে নারীদের এই যে শ্রমবাজারে ব্যাপক অংশগ্রহণ, সেইটার পিছনে তো ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে যে এটা কার্ল মার্কস বলেছিলেন যে মেশিনারিজের উপরে যখন নির্ভর করবে আমাদের উৎপাদন পদ্ধতি, তখন হচ্ছে পুঁজিপতিরা সস্তা শ্রমের জন্য নারী এবং শিশুকে টেনে নিয়ে আসবে। এবং আমরা দেখলাম পুঁজিপতিরা কিন্তু নারী স্বাধীনতার কথা চিন্তা করে তাদেরকে নিয়ে আসে নাই কারখানায়, তারা হচ্ছে আরও বেশি কিভাবে মুনাফা লাভ করবে সেই কারণে হচ্ছে নারীদেরকে তারা হচ্ছে নিয়ে এসেছে ঘর থেকে বের করে। এবং ব্যাপক পরিমাণ নারী কিন্তু আজকে শুধু গার্মেন্টস সেক্টর না, আপনি চা শ্রমিক বলেন, ট্যানারি বলেন, রাস্তায় যদি ইট ভাঙ্গা শ্রমিকদের মধ্যে দেখেন প্রচুর শ্রমিক কিন্তু চাতাল শ্রমিক বাসা বাড়িতে কাজ করছে, প্রচুর শ্রমিক কিন্তু আজকে শ্রমবাজারে চলে আসছে। কিন্তু আমরা যদি হিসাব করে দেখি, এই যে নারীদের গার্মেন্টস সেক্টরে নিয়ে আসা, এবং এটা আমাদের দেশের মালিকই হোক আর আমাদের বিদেশি ব্র্যান্ড বায়াররাই হোক, তারা তো আরও বড় কর্পোরেট পুঁজির মালিক। তো তারা যে এই যে নারীদের অংশগ্রহণটা বেড়েছে, সেই জন্য যে আলাদা করে যে মজুরিটা নারীদের জন্য পর্যাপ্ত মজুরি, গার্মেন্টস সেক্টরে মজুরির পরিমাণ কম কেন? কমের একটা অন্যতম কারণ হচ্ছে নারী শ্রমিকের আধিক্য। এবং তারা মনে করে যে নারী শ্রমিকরা, যদিও গার্মেন্টস সেক্টরে আপনারা যদি গত 20 বছর ধরে দেখেন, নারী শ্রমিকরা বিরাট লড়াই সংগ্রাম করেছে, এবং লড়াই সংগ্রামে নারী শ্রমিকদের অংশগ্রহণ কিন্তু ব্যাপক, কিন্তু তারপরেও মজুরির ক্ষেত্রে কিন্তু এই বৈষম্যটা রয়ে গেছে, এবং নারী শ্রমিক বেশি থাকলে সেখানে মজুরি কম দেওয়া যায়। ফলে এই জায়গাটা এখনো মানে 2024 কিছুটা পরিবর্তন হচ্ছে। কিছুটা পরিবর্তন আমরা বলবো যে এই ক্ষেত্রে হচ্ছে, কিছুটা পরিবর্তন। আগে যদি আমরা মনে করি যে শ্রমিকদেরকে এক ধরনের মালিকরা একদম দাস প্রথার মতো লাথি মেরে কারখানা থেকে বের করে দিত, এখন যখন হিসাব করে বের করার আগে এই জায়গাগুলোর কিছু পরিবর্তন হচ্ছে। সেইটাও কিন্তু এমনি এমনি হয় নাই, এটা একটা বিরাট লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু এই জায়গাটা পরিবর্তন হয়েছে। কিন্তু পরিবর্তন হলেও আমি মনে করি যে রাষ্ট্রের দিক থেকে যদি গুরুত্বপূর্ণ আরও বেশি ভূমিকা রাখা যেত বা ভূমিকা রাখতো, মানে আমরা তো এটা মনেই করি যে রাষ্ট্র বেশিরভাগ আমাদের মালিকদের কথা চিন্তা করছে, শ্রমিকদের কথা কম চিন্তা করছে। শ্রমিকদের চাহিদা কিন্তু আমি মান্নান ভাইকে বিনয়ের সাথে বলবো যে আনলিমিটেড না। সে কিন্তু চায় তার মানে স্বামী সন্তান পিতামাতা নিয়ে কোনো রকম একটু ভালো জীবনযাপন করতে, কিন্তু সেইটা করার কিন্তু উপায় নেই। এখন গার্মেন্টস এলাকাগুলোতে গিয়ে দেখেন কি পরিস্থিতি আর কি, শ্রমিকরা কিন্তু এনজিও থেকে লোন নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে লোন নিচ্ছে, নিয়ে কোনো রকম তাদের জীবন চালাচ্ছে। ফলে নারী শ্রমিকদের এই জায়গাটার যে পরিবর্তন আমাদের জায়গা থেকে হওয়ার কথা ছিল, মানে আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের দেশের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে নারী, এবং আমাদের প্রধান বিরোধী দল যদি বলে একটানাই তো নারী পর্যায়ক্রমে ছিলেন প্রধানমন্ত্রী, সেই জায়গায় যে জায়গায় নারীদের পরিবর্তন হওয়ার কথা ছিল সেইটা কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এবং যতটুকু পরিবর্তন হয়েছে সেটা লড়াই সংগ্রাম করেই সেই পরিবর্তনটা সম্ভব হয়েছে। আমরা যদি সন্তুষ্ট হয়ে যাই পুরোপুরি, তাহলে কিন্তু আমরা এখানে সন্তুষ্টির কিছু নাই তো, শ্রমিক বাঁচছেন আর কি। যে পরিমাণ পুষ্টি তার পরের দিনের ক্যালোরি দরকার, খেয়ে পরের দিন কারখানায় যাবে, এই পরিমাণ ক্যালোরি তো সেক্ষেত্রে পাচ্ছে না, এটা তো ফ্যাক্ট। এবং সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই শ্রমিক এলাকাগুলোতে যেতে হবে, গেলে এগুলো বোঝা যাবে ভালো করে। আমরা একটু স্যারের কাছে আসি, যে একটু উত্তরটা দিয়ে একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। সেটা হচ্ছে ওয়ান্স আর আনলিমিটেড, এটা শুধু শ্রমিকের ক্ষেত্রে না, মানুষের ক্ষেত্রে। ফলে এটাকে অ্যাব্রিভিয়েশনে ভুল করলে, ব্যাখ্যা করলে এটা জায়গা মতো আমরা পৌঁছতে পারবো না। সবার চাহিদা আছে, মালিকের যেমন চাহিদা আছে, অনেক অনেক অর্থ চায়, শ্রমিকের চাহিদা সীমিত, আমি খেয়ে পড়ে বাঁচতে চাই। পার্থক্য হচ্ছে এটা, ওয়ান্স কিন্তু একটা মানুষকে উল্লেখ করে কিন্তু হয় না, এখন শ্রমিকের চাহিদাটা কতটুকু, সেখানে কিভাবে থাকছে শ্রমিক লীগ শ্রমিকদের পাশে একটু যদি বলেন। এটা আমরা তো সব সময় চেষ্টা করি, যেমন উনি 3 জন মারা যাওয়ার কথা বলেছেন, আমি সেটা প্রত্যক্ষভাবে সেখানে গেছি।
আমি দেখেছি এর ভিতরে বহিরাগতদের কিছু আমাদের মতো যারা ট্রেড ইউনিয়ন আমরা করি, আমরা কিন্তু আউটসাইডার্স, আমাদের একটা পলিটিক্যাল এজেন্ডা থাকে, আমরা সেই এজেন্ডাকে কার্যকর করার জন্য আমরা কোনো সময় তাদেরকে মিসলিড করি অ্যাজ টু ওয়াই যে এক সময় ওই সেক্টরে আমরা ইউনিয়ন করতে দিতাম না। শ্রমিকরা যে তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলবে ম্যানেজমেন্টের সাথে, কর্তৃপক্ষের সাথে, এই যে তাদের প্রতিনিধিত্ব করার যে অধিকারটা, ইউনিয়ন করার যে অধিকারটা একসময় গার্মেন্টস সেক্টরে আমাদের এটা ছিল না। এখনও অনেক জায়গাতেই যেন ইউনিয়ন একটা ভয়ঙ্কর পদার্থ তাদের কাছে, এটা হলেই বোধহয় তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এই চিন্তা চেতনার থেকে মালিকপক্ষ কখনোই শ্রমিকদেরকে তাদের যে অধিকার আদায়ের জন্য যে সংগঠন তৈরি করা, সেটার থেকে তাদের বঞ্চিত রাখার চেষ্টা করতো। সেই জন্য অনেক সময় শক্তি প্রয়োগ হয়েছে। এখন মানসিকতার পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে। এটা হচ্ছে এই কারণেই যে শ্রম মন্ত্রণালয় বেশ কয়েক বছর ধরে ট্রাইপার্টির ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়গুলোকে নিষ্পত্তি করার চেষ্টা করছে। এই চেষ্টা করার প্রেক্ষিতেই কিছুটা, যেমন গার্মেন্টস সেক্টরে কিছুটা উন্নতি হয়েছে, মালিক শ্রমিক পক্ষে কিছুটা উন্নতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং আপনারা দেখেছেন যে এই গত 3-4 বছর ধরে যে ঈদের সময়ে যে অবস্থাটা সৃষ্টি হতো শ্রমিকদের মধ্যে, সেটা কিন্তু এই 2-3 বছর ধরে অনুপস্থিত, এখন অতটা নেই। ধীরে ধীরে আমরা চেষ্টা করতেছি। তবে মালিক শ্রমিকের যেহেতু দুটো ভিন্ন মেরুর অবস্থান তাদের, সেখানে দ্বন্দ্ব সবসময় থাকবেই, এটাই স্বাভাবিক। কারণ আমি যখন দেখবো যে আমার শ্রমিক বঞ্চিত হচ্ছে, আমি শ্রমিক লীগই করি আর যেই সংগঠনই করি না কেন, আমি বসে থাকবো না। আমার শ্রমিক যখন মারা যাবে তখন আমি ঢাকায় থাকবো না, আমি গাজীপুরে মারা গেছে, আমি গাজীপুরে চলে গেছি, আমরা বসে থাকবো না। এইখানে আমাদের সম্পর্কটা শ্রমিকের সাথে আমার সম্পর্ক, মালিকের সম্পর্কের সাথে সরকারের সম্পর্ক থাকতেই পারে। সেইখানে যদি সরকার মালিক পক্ষের অবস্থা অবলম্বন করে যায়, যেমন আমি একদিন ডিআইজি সাহেবকে বলছিলাম যে আপনারা ওই যে বাঁশখালীর 7 জনকে মারলেন, কে অধিকার দিয়েছে? সংবিধান আপনাকে সে অধিকার দেয় নাই। আসলে মানবিকতা এবং বিবেকবোধ থাকাটা খুব জরুরি এখানে। মালিক শ্রমিক, বিষয়টা হচ্ছে এখানে যে আমি রক্ষক হব, ভক্ষকের ভূমিকায় যখন চলে যাব, দ্বন্দ্ব সেখানে এমনি উপস্থিত হয়ে যাবে। আসলে রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, সেখানে আইন দিয়ে কিছু হয় না, সম্ভব না। সেই কারণে আমরা চেষ্টা করছি যে এখন আমরা কিছুটা সফলও হয়েছে যে নিউট্রালাইজ করা। যদি মালিক পক্ষ দোষ করে থাকে তাকে ধরো, আর যদি আমার শ্রমিক আগে দোষ করে থাকে, আমি অবশ্যই সেখানে যে বলবো যে ঠিক আছে আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু বিষয়টা হচ্ছে দোষটা কার, এইটাকে এই জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করা হয়েছে। কিন্তু তাদের ভূমিকাটাকে আরও স্বচ্ছ করতে হবে, আরও শ্রমিক বান্ধব করতে হবে। একটা প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে শ্রমিকের মর্যাদা অবশ্যই দিতে হবে এবং তাকে খেয়ে পড়ে বাঁচার মতো তার অধিকার সৃষ্টি করতে হবে। কারণ আমরা যে ওসের মাধ্যমে যে প্রোগ্রামগুলো করতেছি, হেলথ অ্যান্ড সেফটি, আমার যদি স্বাস্থ্যই না থাকে, আমি তো আমার যদি যেটা ক্যালোরির কথা বলেছেন, আমি যদি উপযুক্ত ক্যালোরি গ্রহণ করতে পারি, হোয়াট ইজ দ্য প্রোডাক্টিভিটি? আমার থেকে কী তুমি নিবে? আমাকে সুস্থ রাখলে না আমার থেকে তুমি চাইতে পারো। দিস এখন ডেভেলপ হচ্ছে। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটু আমরা আপনার কাছে শুনতে চাচ্ছি যে আমি যেটা বলতে চাই, আমাদের সংবিধান এবং আইএলও কনভেনশনকে ফলো করতে হবে শ্রম আইনটা সংশোধনী। এবং সেই জায়গায় দেখেন 26 ধারায় শ্রমিকরা সর্বোচ্চ টাকা পায়, কিন্তু 26 ধারার নামে শ্রমিকদের উপরে ব্যাপক নির্যাতন করা হয়। সেই জায়গাটা একটু সিরিয়াসলি দেখতে হবে। এই যে গার্মেন্টস শ্রমিক, তারপরে আমাদের চা শ্রমিক, আমাদের সকল শ্রমিকরা, নারী শ্রমিকরা যারা হচ্ছে শ্রমবাজারে চলে আসছে ব্যাপকভাবে, তারা কিন্তু নারী মুক্তির বড় বড় আন্দোলনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আর মে দিবসের প্রাক্কালে আমি মনে করি যে শ্রমিকদের মজুরির দাসত্ব থেকে মুক্তি হয়ে একটা মুক্ত সমাজ পাবে, অবশ্যই প্রত্যাশাই আমাদের রয়েছে। স্যার, একটু যদি ছোট্ট করে আপনার প্রত্যাশা আজকের এই দিনটিতে আজকে আমার প্রত্যাশা হচ্ছে শ্রমিকরা মুক্তি পাক। অনেক অনেক ধন্যবাদ। এটাই আসলে আমাদের সকলের চাওয়া এবং আমার কাছে মনে হয় যে আশাবাদী না হলে জীবনে বেঁচে থেকে সামনে এগুনোটা একটু কষ্টসাধ্য। আমরা আশাবাদী যে আমাদের সব চাওয়া, শ্রমিকদের চাওয়া পূরণ হবে, এখন না হোক ইনশাআল্লাহ, খুব দ্রুতই হয়তো পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি দীনেশ দাসের একটা কবিতার মধ্য দিয়ে।
বেয়োনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। শেল আর বোম হোক ভাড়ালো, কাস্তেটা শান দিও বন্ধু। বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে? চাঁদের শত কাজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। লোহা আর ইস্পাতে দুনিয়া কাল যারা করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ। চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে ক্ষয়িত গলিত হয় মাটিতে। মাটির মাটির যুগ ঊর্ধ্বে, দিগন্তে মৃত্তিকা ঘনায়ে আসে ওই, চেয়ে দেখো বন্ধু কাস্তেটা রেখেছ কি সানায়ে? এ মাটির কাস্তেটা বন্ধু